আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। আমাদের মেকানিক্স অফ সলিড বা সলিড মেকানিক্সের অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হলো এই স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। আমরা যখন সলিড মেকানিক্সে স্ট্রেইন বা স্ট্রেস নিয়ে পড়াশোনা করি, তখন আসলে আমাদের এই কনসেপ্টটা ডায়াগ্রামের কনসেপ্টটা চলে আসে। তো আমরা তখন দেখি যে বিভিন্ন ম্যাটেরিয়ালসের আসলে স্ট্রেস স্ট্রেইনের জন্য তাদের ডায়াগ্রামটা কেমন হবে বা তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালসেরই একটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম থাকতে পারে। এবং তো এই ডায়াগ্রামের কিছু আসলে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। তো আমরা ইন জেনারেল একটা স্ট্রেস স্ট্রেস ডায়াগ্রামের কী কী বৈশিষ্ট্য থাকে, আহ, তখন বিষয়টা নিয়ে পড়াশোনা করি। তো আমি আজকে এই কনসেপ্টটা হচ্ছে একটা জেনারেল স্ট্রেস স্ট্রেস ডায়াগ্রাম এর যে বিভিন্ন বৈশিষ্ট্য, আমি আসলে আজকে আহ, এই কনসেপ্টটা আলোচনা করার চেষ্টা করব। তো স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম বোঝার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট বোঝা লাগবে। যেমন ইলাস্টিসিটি, ইলাস্টিক লিমিট কী জিনিস, প্লাস্টিসিটি কী জিনিস, আবার স্ট্রেস কী জিনিস, আসলে স্ট্রেন এবং হুকস ল। এগুলো থেকে আসলে আমরা আসলে দিন শেষে আসলে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা আসলে আলোচনা করব বা বোঝার চেষ্টা করব। তো ইলাস্টিসিটি প্রথমে চলে আসি। ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা আমরা ছোটবেলায় পড়ছিলাম, অর্থাৎ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু রিটার্ন টু ইটস অরিজিনাল লেন্থ বা শেপ আফটার দ্য রিমুভাল অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুতে একটা নির্দিষ্ট ফোর্সে বস্তুকে টানি, আমরা ইঞ্জিনিয়ারের একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা চিন্তা করতে পারি। লাইক একটা বস্তুকে আমরা একটা ফোর্সে টানতেছি, তো এটা ডেফিনেটলি একটু ডিফরমেশন হবে, যেহেতু আমরা এটাকে একটা লোডে টানতেছি। তো আমরা যখন লোডটা ছেড়ে দিব, অ্যাপ্লাইড ফোর্সটা যখন ছেড়ে দিব, তখন বস্তুটা তার আগের অবস্থানে অরিজিনাল শেপে বা লেন্থে চলে আসবে। এই যে বস্তুটা একটা ফোর্স দেওয়ার ফলে তার একটা নির্দিষ্ট সে প্রসারিত বা সংকুচিত হচ্ছে বা একটা ডিফরমেশন হচ্ছে, আবার লোডটা ছেড়ে দেওয়ার ফলে বস্তুটা তার অরিজিনাল পজিশনে বা শেপে বা লেন্থে চলে আসছে। এই যে ঘটনাটা, এটাকে হচ্ছে আমাদের মেকানিক্স অফ সলিডসের ভাষায় বা ইন জেনারেল ফিজিক্সের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে ইলাস্টিসিটি। তো এই ইলাস্টিসিটি আসলে কতক্ষণ কাজ করে? আপ টু ইলাস্টিক লিমিট। প্রত্যেকটা বস্তুরই বা ইলাস্টিক বস্তুরই একটা ইলাস্টিক লিমিট থাকে। ইলাস্টিক লিমিট পর্যন্ত আসলে ইলাস্টিসিটিটা কাজ করে। ইলাস্টিক লিমিটের বাইরে চলে গেলে কোনো বস্তুই আসলে ইলাস্টিক থাকে না, তার আসলে প্লাস্টিক ডিফরমেশন হওয়া শুরু করে। তো অর্থাৎ আমি এখন বলতেছি ইলাস্টিক লিমিটের কথা। ইলাস্টিক লিমিট হচ্ছে আপ টু হুইচ পয়েন্ট বা লিমিট দ্য ম্যাটেরিয়াল বিহেভস ইলাস্টিক। অর্থাৎ আমি এখন যে কথাটা একটু আগে বলছিলাম, যে আসলে প্রত্যেকটা বস্তুর একটা ইলাস্টিক লিমিট থাকে। অর্থাৎ এর বাইরে, ইলাস্টিক লিমিটের বাইরে যখন চলে যাবে, অর্থাৎ লোডটা যখন তার ইলাস্টিক লিমিটের বাইরে চলে যাবে, তখন বস্তুটা তার আগের অবস্থানে কখনো ফিরে আসবে না। তার একটা নির্দিষ্ট পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখব, আমরা যখন লোডটাকে বস্তুটার ইলাস্টিক লিমিটের বাইরে ফেলে দিব, তখন আমরা যখন লোডটা অ্যাপ্লাইড লোডটা আসলে ছেড়ে দিব বা বন্ধ করে দিব, তখন দেখবো আমাদের বস্তুটা আগের অবস্থানে বা অরিজিনাল অবস্থানে, এক্স্যাক্টলি অরিজিনাল অবস্থানে আসে নাই। তার একটা পার্মানেন্ট মোর ও লেস একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে, সে আগের অবস্থানে আসতে পারে নাই। তো এই যে একটা লিমিটের এখানে কনসেপ্ট চলে আসছে, যে যে লিমিটের বাইরে চলে গেলে বস্তুটার একটা ডিফরমেশন হওয়া শুরু করবে, এবং যে লিমিটের ভিতরে বস্তুটা ইলাস্টিক থাকবে, ইলাস্টিক আচরণ করবে, সেই লিমিটটাকে বলা হয় হচ্ছে ইলাস্টিক লিমিট। তো ইলাস্টিক লিমিটের পরে আসলে যে কনসেপ্টটা চলে আসে সেটা হচ্ছে প্লাস্টিসিটি। তো ইলাস্টিক লিমিটের পরে বস্তুটার আচরণটাই হচ্ছে আসলে প্লাস্টিসিটি। অর্থাৎ ইলাস্টিক লিমিটের পরে আমরা যদি বস্তুটাকে লোড দিতে থাকি, বস্তুটার একটা পার্মানেন্ট ডিফরমেশন হওয়া শুরু করবে। অর্থাৎ ইলাস্টিক লিমিটের পরে দেখা যাবে যে আমরা যখনই লোডটাকে ছেড়ে দিচ্ছি, ইলাস্টিক লিমিটের পরে লোডটাকে বন্ধ করে দিচ্ছি, তখনও বস্তুটার একটা ডিফরমেশন, পার্মানেন্ট ডিফরমেশন থেকে যাবে। এই যে বস্তুটা তার পূর্বের অবস্থানে ফিরে আসতেছে না, পূর্বের লেন্থে ফিরে আসতেছে না, ইলাস্টিক আচরণ করতেছে না, তার একটা ডিফরমেশন হয়ে যাচ্ছে পার্মানেন্ট। এই বস্তুটার এই যে ধর্মটা বা ঘটনাটা, এটাকে বলা হয় বস্তুটার প্লাস্টিসিটি। ঠিক আছে? আফটার ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটের পরে হচ্ছে বস্তুটা প্লাস্টিক আচরণ করা শুরু করবে, এবং এই যে ধর্মটা, ইলাস্টিক আচরণ না করার, পূর্ব অবস্থানে ফিরে না আসার এবং একটা ডিফরমেশন হয়ে যাওয়ার, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে প্লাস্টিসিটি। তো এবার চলে আসি হচ্ছে স্ট্রেসে। অর্থাৎ স্ট্রেস মানে হলো, আমরা ছোটোবেলায় পড়ছি যে জানি যে ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট লেন্থ। অর্থাৎ আমরা যে বলতেছি যে ফোর্স দিচ্ছি, অ্যাপ্লাইড ফোর্সের কথা বলতেছি, যে একটা বস্তুতে পার ইউনিট লেন্থে কী পরিমাণ ফোর্স দেওয়া হচ্ছে, তার
এই যে ফোর্স দেওয়ার ফলেই তো তার আসলে সে সংকুচিত বা প্রসারিত হচ্ছে, বা তার একটা ডিফর্মেশন হচ্ছে, বা আমরা এই যে ইলাস্টিসিটি বা প্লাস্টিসিটি কনসেপ্টটা চলে আসছে এই ফোর্সের ফলেই তো। এই যে ফোর্সটা, সেটাকেও আমরা স্ট্রেস বলে থাকি। এখন আমরা যখন একটা বস্তুতে ফোর্স দিব, বা একটা ফোর্সের এক্সটার্নাল ফোর্স চিন্তা করতে পারি, এই ফোর্সে বস্তুটাকে টানবো বা সংকুচন করব, তখন বস্তুটার মধ্যে একটা ইন্টারনাল ফোর্সও কাজ করে, এবং সেটা কিনা আমাদের এক্সটার্নাল ফোর্সের সমান। এটা কেন হয়? যে বস্তুটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল তৈরি, তার মধ্যে বিভিন্ন অ্যাটম বিভিন্ন বন্ডে আছে, তাই না? তো এই যে বন্ডে আছে, বন্ডের বিপরীতে গিয়ে আমরা বস্তুটাকে আসলে তার ডিফর্মেশন ঘটানোর চেষ্টা করতেছি, আকর্ষণের বিরুদ্ধে গিয়ে, বন্ডের আকর্ষণের বিরুদ্ধে গিয়ে। তো তার যেহেতু আকর্ষণ আছে, সে চেষ্টা করবে সেই বন্ডটা বজায় রাখার। তাই সে ডিফর্মেশন বা আমাদের এক্সটার্নাল ফোর্সের বা অ্যাপ্লাইড ফোর্সের বিপরীতে একটা ফোর্স দিবে, যাতে বস্তুটা আসলে ডিফর্ম না হয়ে যায়। এটা এক প্রকার একটা রেজিস্ট্যান্ট বল আমাদের অ্যাপ্লাইড ফোর্সের। এই যে অ্যাপ্লাইড ফোর্সের বিরুদ্ধে যে রেজিস্ট্যান্স ফোর্স, যেটা কিনা অ্যাপ্লাইড ফোর্সের সমান, অর্থাৎ ওভারঅল যে আসলে এখানে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে আসলে স্ট্রেস। ঠিক আছে? তো স্ট্রেস মানে হচ্ছে এবং এটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে আমরা যখন এটা চিন্তা করব, তখন আসলে এটা হচ্ছে স্ট্রেস। এখন স্ট্রেসের বিভিন্ন আসলে ইউনিট থাকতে পারে, লাইক আমরা কেএসআই বা পিএসআইতে চিন্তা করতে পারি, বা নিউটন মানে প্যাসকেলে চিন্তা করতে পারি, নিউটন পার মিটার স্কোয়ার। এখানে নিউটন হচ্ছে ফোর্সের একক ডেফিনেটলি, আর মিটার স্কোয়ার হচ্ছে আসলে এরিয়ার একক। অর্থাৎ স্ট্রেস মানে হচ্ছে আমরা যে বস্তুটাকে ডিফর্ম করার জন্য লোডটা দিচ্ছি, ঠিক আছে, ওইটাই হচ্ছে আমাদের স্ট্রেস। বা এই যে লোডটা দিচ্ছি তার বিরুদ্ধে বস্তুটার ইন্টারনাল যে ফোর্সটা, রেজিস্ট্যান্স ফোর্সটা কাজ করতেছে, ওটাও কিন্তু আসলে স্ট্রেস। দুইটার ভ্যালু কিন্তু সেম। তো স্ট্রেসে আসলে বিভিন্ন স্ট্রেসের অনেকগুলো টাইপ হইতে পারে বা প্রকারভেদ হইতে পারে। আমরা থিওরিতে এগুলো আসলে বিস্তারিত হয়তো পড়বো, লাইক নর্মাল স্ট্রেস। আবার নর্মাল স্ট্রেস আমরা দেখবো যে এটা দুই প্রকার, টেনশন স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। নর্মাল স্ট্রেসটা কাজ করে আমরা যে বস্তুটাকে, আমি বলতেছি, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বস্তু সারফেস এরিয়া। এই যে সারফেস এরিয়ার পারপেন্ডিকুলার আমরা যে ফোর্সটা দিব, লাইক হয়তো কম্প্রেসিভ হইতে পারে, অর্থাৎ এই বস্তুটাকে সংকুচিত করার জন্য যে ফোর্স, অথবা টেনসাইল হইতে পারে, যেটা বস্তুটাকে প্রসারিত করবে। এটা হচ্ছে আসলে নর্মাল স্ট্রেস। আবার শিয়ার স্ট্রেস, লাইক বস্তুটাকে আমরা যদি এটার প্যারালাল সারফেস এরিয়ার প্যারালাল যদি কোনো ফোর্স দিই, ফোর্স দিয়ে যদি এটা ডিফর্ম করার চেষ্টা করি, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। বা বেয়ারিং স্ট্রেস, আমরা যখন বোল্ট বা রিবেটেড কানেকশন পড়বো, তখন দেখবো যে আসলে আমরা একটা বারে যখন আসলে বোল্ট বা রিবেটেড কানেকশন দিই, তখন দেখবো যে বস্তুটার মানে এই যে সিস্টেমটার বিভিন্ন কারণে এটার হয়তো বিভিন্ন আহ, তো এই যে বোল্টেড কানেকশনে আসলে বিভিন্ন স্ট্রেস কাজ করে, যে স্ট্রেসটার কারণে অনেক সময় দেখা যায় যে আসলে এই যে সিস্টেমটাতে বা এই যে স্টিল বারটাতে বিভিন্ন ডিফর্মেশন হয়। তো এখানে যে স্ট্রেসটা কাজ করে বোল্টেড কানেকশন বা রিবেটেড কানেকশন বা এই ধরনের কানেকশনে, সেটা হচ্ছে আসলে বেয়ারিং স্ট্রেস। তো আমরা যখন সলিড মেকানিক্সে থিওরিতে আসলে এটা নিয়ে বিস্তারিত একটা চ্যাপ্টার আছে বা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, তখন আসলে বিষয়টা নিয়ে বিস্তারিত হয়তো জানতে পারবো। এছাড়া আছে বাল্ক স্ট্রেস বা ভলিউমেট্রিক স্ট্রেস, অর্থাৎ ভলিউমের ডিফরমেশনের জন্য যে স্ট্রেসটা দায়ী একটা বস্তুর। এছাড়া থার্মাল স্ট্রেস, লাইক হচ্ছে যে আমরা জানি যে বস্তুর থার্মাল বিভিন্ন এক্সটেনশন হয়। তো এই যে থার্মাল এক্সটেনশনের জন্য যে স্ট্রেসটা দায়ী, সেটা হচ্ছে আসলে থার্মাল স্ট্রেস। তো স্ট্রেইন, এই যে স্ট্রেস দিচ্ছি বস্তুটার ডিফরমেশন হচ্ছে, এই যে ডিফরমেশন হওয়াটা, এটাই কিন্তু আসলে স্ট্রেইনের কনসেপ্টটা, অর্থাৎ ডিফরমেশন পার ইউনিট লেন্থ। অর্থাৎ আমরা যে একটা বস্তুতে স্ট্রেস দিচ্ছি, একটা ফোর্স দিচ্ছি, যে বস্তু এর ফলে বস্তুটা যে একটা নির্দিষ্ট লেন্থ, যদি আমি চিন্তা করি লেন্থের একটা চেঞ্জ হয়েছে, লাইক এটা যদি এল থাকে, L1 হয়, এখন হয়ে গেছে L2, লাইক। তো এই যে একটা ডিফরমেশন হয়েছে, লাইক L2 মাইনাস L1, এই যে একটা ডিফর্মেশন হয়েছে ডেল এল, এবং তার ইনিশিয়াল লেন্থের সাপেক্ষে যেটুকু ডিফর্মেশন হয়েছে, এই যে কনসেপ্টটা, এটাই কিন্তু আসলে স্ট্রেইন। তো স্ট্রেইন আসলে ইউনিটলেস, কারণ কি এটা হচ্ছে লেন্থ বাই লেন্থ। সো তবুও আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, লাইক উপরে নিচে মিটারে চিন্তা করতে পারি, বা মিলিমিটারে, বা ইঞ্চিতে এক্সেট্রা আর কি। আসলে তো আমাদের এখানে আমরা যখন স্ট্রেস স্ট্রেইন নিয়ে কাজ করব, তখন আমাদের আসলে লিমিটগুলো আসলে মানে ইউনিটগুলো আসলে একটু খেয়াল করে মানে সেম রেখে কাজ করতে হবে, নাহলে কিন্তু আমাদের অঙ্ক বা ওভারঅল বিষয়টা ভুল হয়ে যাবে। তো স্ট্রেস স্ট্রেইন যদি আমরা বুঝে থাকি, তো এখন আমাদের যে কনসেপ্টটা চলে আসে সেটা হচ্ছে হুকস ল। তো এখানে হুকস ল সম্পর্কে একটা কথা হচ্ছে, হুকস লটা কাজ করবে হচ্ছে ইলাস্টিক লিমিটে। তো আমরা যখন ডায়াগ্রাম দেখব স্ট্রেস স্ট্রেনের, তখন দেখব আমাদের ওখানে একটা ডায়াগ্রামে একটা নির্দিষ্ট ইলাস্টিক লিমিট থাকে।
ইলাস্টিক লিমিটের পরে আসলে বস্তুটা ডিফর্ম হওয়া শুরু করবে, প্লাস্টিক লিমিট চলে আসে। এই যে ইলাস্টিক লিমিটে বস্তুটার বিভিন্ন ধর্ম, যে ধর্মটা, যে হুকস ল থেকে এটাই বলে যে ইলাস্টিক লিমিটে একটা বস্তুর বা একটা ম্যাটেরিয়ালের স্ট্রেস সবসময় স্ট্রেইনের প্রপোর্শনাল থাকে বা সমানুপাতিক থাকে। অর্থাৎ স্ট্রেন ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। অর্থাৎ এখান থেকে আমরা যদি একটা সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসি, এই ধ্রুবকটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা হচ্ছে আসলে আমরা ছোটোবেলায় পড়ে আসছি যে ইয়ংস মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে? তো হুকস ল সম্পর্কে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে এটা আসলে ইলাস্টিক লিমিটে কাজ করে, ইলাস্টিক লিমিটের বাইরে না। ইলাস্টিক লিমিটে কী করে, যে স্ট্রেস দিচ্ছি যেটা আমরা, সেটা সবসময় স্ট্রেনের প্রপোর্শনাল থাকে। অর্থাৎ একটা বস্তুতে আমরা যখন স্ট্রেস দিব তার ইলাস্টিক লিমিটে দেখা যাবে আমরা যদি স্ট্রেস বাড়াই বস্তুটার স্ট্রেন বাড়বে অর্থাৎ ডিফরমেশন বাড়বে, আবার যদি স্ট্রেস কমাই তখন দেখা যাবে বস্তুটার ডিফরমেশন কমবে বা স্ট্রেন কমবে। তো ফাইনালি এখন চলে আসি হচ্ছে আমাদের সেই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে। তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে আমরা যদি একটা বেসিকটা চিন্তা করি, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্ট্রেস স্ট্রেন ডিউরিং টেনসাইল স্ট্রেস বা টেনসাইল টেস্ট বা কম্প্রেসিভ টেস্ট। তো আমরা হচ্ছে ল্যাবে, আমরা হচ্ছে সলিড মেকানিক্স ল্যাবে অনেক ইম্পর্ট্যান্ট একটা টেস্ট হচ্ছে আসলে টেনসাইল টেস্ট। তো টেনসাইল টেস্টে আমরা হচ্ছে যে দেখি লাইক আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস, লাইক আমি যেটা করছিলাম যে একটা হচ্ছে মাইল্ড স্টিল বা স্টিলের একটা বারের টেনসাইল টেস্ট করছিলাম। তো ওই যে টেনসাইল টেস্টে একটা নির্দিষ্ট সময় পর পর যে লোডগুলা, ওই যে লোড অর্থাৎ স্ট্রেসগুলা এবং স্ট্রেসের ফলে বস্তুটা যে ডিফরমেশনগুলা, এগুলো যদি আমরা কালেক্ট করি ডাটাগুলোর সাহায্যে আমরা হচ্ছে একটা স্ট্রেস স্ট্রেন বস্তুটার ডায়াগ্রাম পাই। এই যে ডায়াগ্রামটা নিয়ে পড়াশোনা, এটাই কিন্তু আসলে আমাদের আমি এখানে আসলে দেখানোর চেষ্টা করতেছি লাইক। এবং এই যে ডায়াগ্রামটার বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন পয়েন্টের কি মিন করে, ঠিক আছে, ইন জেনারেল এটা হচ্ছে এখন দেখার বিষয়। তো আমাদের এই ডায়াগ্রামটা কোথায় লাগে, এই যে টেনশন টেস্ট বা কম্প্রেসিভ টেস্টে বিভিন্ন ম্যাটেরিয়ালসের বা বিভিন্ন ইলাস্টিক ম্যাটেরিয়ালস বা যে কোনো ম্যাটেরিয়ালসের আর কি আমরা যেটা নিয়ে কাজ করি, ওইটার যে ডায়াগ্রামটা আমরা পাই তার ভিন্ন বৈশিষ্ট্যগুলো। তো এটা হচ্ছে আসলে যে মানে অর্থাৎ ওই বস্তুটার টেনশন টেস্টে ওই বস্তুটা তার স্ট্রেস স্ট্রেনের ডিউরিং স্ট্রেস স্ট্রেন তার বিহেভিয়ারটা কেমন, তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে কিন্তু আমাদের এই যে ডায়াগ্রামটা। অর্থাৎ আমরা যদি ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে একটা ইন জেনারেল, এখানে হচ্ছে মাইল্ড স্টিলের এটা হচ্ছে ডায়াগ্রামটা, বিভিন্ন বস্তুর বিভিন্ন ম্যাটেরিয়ালসে হইতে পারে, বাট আমি হচ্ছে এখানে জাস্ট মাইল্ড স্টিলের একটা জেনারেল ডায়াগ্রাম দেখাচ্ছি। তো একটা যদি আমরা বুঝি লাইক একটা জেনারেল ডায়াগ্রাম যদি আমরা বুঝি, পয়েন্টগুলো যদি আমরা বুঝি, তাহলে আমরা ওভারঅল যে কোনো ম্যাটেরিয়ালসের ডায়াগ্রামটা বুঝতে পারবো। সো দ্যাটস নট এ ম্যাটার। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে এই যে ও থেকে এ পর্যন্ত যে একটা সরল রেখার মতো দেখা যাচ্ছে একটা লিমিট, এটা হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট, মানে সরি ইলাস্টিক রিজিয়ন। অর্থাৎ ও থেকে এ পর্যন্ত বস্তুটা এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। অর্থাৎ এখানে আসলে আমাদের যে হুকস লটা কাজ করবে, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত এই যে রিজিয়নে আসলে স্ট্রেস এবং স্ট্রেইন সবসময় প্রপোর্শনাল থাকবে একে অপরের, এখানে হুকস ল কাজ করবে। এবার এই যে বি পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ইলাস্টিক লিমিট। অর্থাৎ বি পয়েন্টটার পরেই আসলে প্লাস্টিক রিজিয়ন শুরু হবে, অর্থাৎ বস্তুটার ডিফরমেশন হওয়া শুরু করবে। আপ টু বি পয়েন্ট বস্তুটা ইলাস্টিক আচরণ করবে, বস্তুটার স্ট্রেস স্ট্রেন একে অপরের প্রপোর্শনাল থাকবে। বাট আফটার বি পয়েন্ট আসলে বস্তুটা প্লাস্টিক আচরণ করবে। অর্থাৎ আমরা যখনই স্ট্রেস দিব বস্তুটার একটা ডিফরমেশন হওয়া শুরু করবে, বস্তুটা আর কখনোই তার অরিজিনাল পজিশনে অরিজিনাল লেন্থে ফিরে যাবে না, তার একটা নির্দিষ্ট অবশ্যই ডিফরমেশন থাকবে। অর্থাৎ এরপরে আসলে আর যে পয়েন্টগুলো আছে লাইক সি পয়েন্ট বা ডি পয়েন্ট, এদেরকে বলা হচ্ছে ইয়েল্ড পয়েন্ট। এবং এই ইয়েল্ড পয়েন্ট কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট বোঝা, কারণ জেনারেলি যেটা দেখা যায় যে আমাদের লিমিট ইলাস্টিক লিমিটের যে বি পয়েন্টটা এবং এই যে ইল্ড পয়েন্টগুলো আসলে খুব কাছাকাছি থাকে। এগুলো আসলে আমরা যখন টেস্ট করি তখন আসলে তখন আসলে বুঝি যে আসলে খুব কম সময়ে আসলে বিষয়গুলো, অর্থাৎ খুব কম সময়ে আমরা দেখি যে লাইক স্টিলটা খুব কম সময়ে আসলে ডিফর্ম হয়ে যাচ্ছে হঠাৎ করে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে প্রফেশনাল ছিল, হঠাৎ করে তার ডিফরমেশন হয়ে যাচ্ছে। তাই আসলে এগুলোর গ্রাফটাও যখন আমরা দেখব তখন দেখব আসলে এগুলো আসলে খুব কাছাকাছি থাকে। এগুলোকে ডিফারেন্সিয়েট করা তো মানে একে অপর থেকে পৃথক করা বা বোঝা
এতটা আসলে সহজ না, বাট আমরা ইন জেনারেল বোঝার জন্য আসলে বিষয়গুলোকে আলাদা করে, পয়েন্টগুলোকে আলাদা করে দেখতেছি। এবং এগুলোর ইন জেনারেল কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। লাইক বিটা হচ্ছে ইলাস্টিক লিমিট, এবং সি বা ডিগুলো হচ্ছে আসলে ইল পয়েন্ট। তো এখন হচ্ছে কথা হচ্ছে ইল পয়েন্ট আসলে কি। ইল পয়েন্ট মানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে ইলাস্টিক লিমিটের পরে যে পয়েন্টটা, যে পয়েন্টটা থেকে আসলে বস্তুটা ডিফর্মেশন হওয়া শুরু করবে। লাইক এখানে সি পয়েন্ট, সি পয়েন্ট হচ্ছে আপার ইল পয়েন্ট। আপার ইল পয়েন্ট মানে হচ্ছে একটা ম্যাক্সিমাম স্ট্রেস বা একটা ম্যাক্সিমাম লোড, যে লোডের ফলে বস্তুটা আসলে ডিফর্মেশন হওয়া শুরু হবে, অর্থাৎ ইনিশিয়ালাইজ হবে ডিফর্মেশনটা, সেটা হচ্ছে আপার ইল পয়েন্ট। এবং ডি পয়েন্ট হচ্ছে আসলে লোয়ার ইল পয়েন্ট, অর্থাৎ একটা মিনিমাম স্ট্রেস, যে স্ট্রেসে আসলে বস্তুটা ডিফর্ম হবে, অর্থাৎ ডিফর্ম হওয়ার জন্য যে মিনিমাম স্ট্রেসটা, সেটা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। অর্থাৎ আমরা যদি এই কার্ভের দিকে দেখি, এখানে সি পয়েন্ট থেকে হয়তো ডিফর্ম হওয়া শুরু হয়েছে, বা বি পয়েন্টের পর থেকে ডিফর্ম হওয়া শুরু হয়েছে সি পয়েন্ট থেকে। তো এই পয়েন্টগুলোর মাঝে ডি পয়েন্টটা কিন্তু হচ্ছে সবার সবচেয়ে নিচে, অর্থাৎ সবচেয়ে মিনিমাম পয়েন্ট। অর্থাৎ এই মিনিমাম পয়েন্ট থেকে হচ্ছে বস্তুটা ডিফর্ম হওয়া শুরু হয়েছে, মানে বস্তুটা ডিফর্ম হওয়ার জন্য মিনিমাম একটা স্ট্রেস, যেটা কিনা ডি পয়েন্ট, যেটা কিনা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। তো এটা যদি আমরা ইল পয়েন্ট যদি আমরা বুঝে থাকি, এখন আরেকটা পয়েন্ট আছে আমাদের, সেটা হচ্ছে ই পয়েন্ট। ই পয়েন্টকে বলা হচ্ছে আলটিমেট স্ট্রেস। আলটিমেট স্ট্রেস মানে হচ্ছে একটা বস্তু সর্বোচ্চ বা হাইয়েস্ট বা ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেস নিতে পারে। আমরা তো দেখতেছি, আমরা এখানে একটা কথা বলি, ওয়াই এর দিকে হচ্ছে স্ট্রেস, আর এক্সের দিকে ডেফিনেটলি হচ্ছে স্ট্রেইন। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে আমাদের ওয়াইয়ের দিকে যেহেতু স্ট্রেস বুঝাচ্ছে, ই পয়েন্ট মানে হচ্ছে আলটিমেট স্ট্রেস, অর্থাৎ বস্তুটা হাইয়েস্ট কতটুকু স্ট্রেস নিতে পারে, সেটাই কিনা হচ্ছে আলটিমেট স্ট্রেস। অর্থাৎ এই কার্ভের সবচেয়ে ম্যাক্সিমাম পয়েন্টটা যেটা হবে ওয়াই অক্ষের দিকে, সেটা হবে আমাদের আলটিমেট স্ট্রেস। ঠিক আছে, এরপরে আমাদের যে পয়েন্টটা চলে আসে, সেটা হচ্ছে এফ পয়েন্ট। এফ পয়েন্ট মানে হচ্ছে একদম লাস্টে যে পয়েন্টটা ওয়াই অক্ষ বরাবর, মানে অর্থাৎ যে পয়েন্ট এর পর, অর্থাৎ এমন একটা স্ট্রেস, যে স্ট্রেসে বস্তুটা আসলে র্যাপচার হওয়া শুরু হবে, ফ্র্যাকচার হওয়া শুরু হবে, অর্থাৎ যে পয়েন্টটা বস্তুটা ভেঙে যাবে। লাইক আমি আমি যখন স্টিলের যে টেস্টটা দেখছিলাম ল্যাবে, তো হঠাৎ করে হচ্ছে বস্তুটা হচ্ছে হয়তো ডিফর্ম হওয়া শুরু, মানে আহ, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা স্টিলের বার ছিল, আহ, আহ, তো বস্তুটা হঠাৎ করে দুইটা পয়েন্টে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এই যে যে পয়েন্টে আসলে যে স্ট্রেসে, আমি যেটা বলতে চাচ্ছি, যে স্ট্রেসে বস্তুটা ডিফর্ম ভেঙে যাবে বা ব্রেক ডাউন করবে ফাইনালি, সে পয়েন্ট হচ্ছে এফ। এটাকে বলা হচ্ছে র্যাপচার স্ট্রেংথ বা ফ্র্যাকচার পয়েন্ট, যেটাই বলি। অর্থাৎ একদম যে স্ট্রেসটা, এটা হচ্ছে আসলে সেই স্ট্রেস, যে স্ট্রেসটাতে আসলে বস্তুটা একেবারে ডিফর্ম ব্রেক ডাউন করবে, হয়তো ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। সো এটা ছিল আসলে ইন জেনারেল একটা বস্তুর, লাইক এখানে মাইল স্টিলের ক্ষেত্রে আলোচনা করছি, যে তার স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা। তো অর্থাৎ এখানে এইটুকু হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এইটুকু হচ্ছে প্লাস্টিক রিজিয়ন, অর্থাৎ যখন পর্যন্ত হচ্ছে বস্তুটা প্লাস্টিক, সরি ইলাস্টিক রিজিয়ন, যতক্ষণ বস্তুর স্ট্রেস এবং স্ট্রেন একে অপরের প্রপোর্শনাল ছিল, এরপরে এটা হচ্ছে আসলে প্লাস্টিক রিজিয়ন। ঠিক আছে, এখানে হচ্ছে এরপরে, অর্থাৎ ইলাস্টিক লিমিটের পরে এই পয়েন্টগুলোতে যে কোনো পয়েন্টের স্ট্রেসের যে কোনো পয়েন্টের জন্য বস্তুটা ডিফর্ম হবে। এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা একটা ডিফর্মেশন আছে। এবং এখানে একটা বিষয় দেখার বিষয়, এখানে একটা গ্রাফ আছে, এটা হচ্ছে ট্রু স্ট্রেসের। এটা আমাদের এখন দেখার বিষয় না, আমরা হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস নিয়ে পড়াশোনা করতেছি। সো এই গ্রাফটা আসলে এখন আমাদের দেখার বিষয় না, যে ডট দিয়ে যেটা আছে, বাট আমি ইন জেনারেল এই যে পয়েন্ট, এই গ্রাফটা আলোচনা করছি। অর্থাৎ এটা বুঝলে আসলে আমরা আসলে ইন জেনারেল একটা স্ট্রেস ডায়াগ্রাম, এর বিভিন্ন পয়েন্টগুলো যে বৈশিষ্ট্য বা কি মিন করে, বা একটা একটা যে কোনো একটা ম্যাটেরিয়াল, সে আসলে তার তার উপর বিভিন্ন স্ট্রেস কাজ করার ফলে সে স্ট্রেইনের সাথে কীভাবে আচরণ করতেছে, লাইক স্ট্রেস স্ট্রেইন যে রিলেশনশিপটা, সেটা যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই, সেটা আসলে কেমন হয় একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল ক্ষেত্রে, আসলে তা আমরা আসলে এই যে ডায়াগ্রামের সাহায্যে বস্তুটা বুঝতে পারি। তো এখন এখানে তো মাইল স্টিল নিয়ে আলোচনা করছি। তো একটা বিষয় হচ্ছে, আমরা যখন এই যে ডাটাগুলা, ল্যাবের ডাটাগুলা, লাইক বিভিন্ন লোড এবং স্ট্রেইন, লোড থেকে স্ট্রেইন যখন বের করি ওভারঅল, মানে ক্যালকুলেশনের মাধ্যমে আর কি ল্যাবে, তো এই যে স্ট্রেস এবং স্ট্রেইন, আমরা যে ল্যাবে যে স্ট্রেস এবং স্ট্রেন পাইছি, তাকে যদি আমরা এক্সেলে ইনপুট দিই, এক্সেল ইনপুট দিলে আমাদের কিন্তু ইজিলি ওই যে নির্দিষ্ট ম্যাটেরিয়ালের, লাইক এখানে মাইল স্টিলের হচ্ছে ডায়াগ্রামটা চলে আসে। আমরা জাস্ট সিম্পলি, আমরা যদি আহ,
আমরা যদি আসলে সিম্পলি লোড আর মানে স্ট্রেস আর স্ট্রেন, আমরা স্ট্রেস আর স্ট্রেনের ডাটাগুলো যদি আমরা এক্সেলে ইনপুট দিই, আমরা কিন্তু বস্তুটার কার্ভটা বা ডায়াগ্রামটা পেয়ে যাই। তো বেসিক্যালি এখানে মাইলস্টিনের ক্ষেত্রে গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়। লাইক এখানে আমরা বুঝতে পারতেছি এটুকু হয়তো ইলাস্টিক লিমিট, এরপর হয়তো ইল্ড পয়েন্ট, আপার ইল্ড পয়েন্ট আর লোয়ার ইল্ড পয়েন্ট ছিল। এখানে ম্যাক্সিমাম যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেংথ। আর এখানে এই পয়েন্ট হচ্ছে র্যাপচার স্ট্রেংথ। লাইক এই পয়েন্টের এই যে স্ট্রেংথটা পাবো এর ফলে, লাইক এই পয়েন্টে আমরা যে স্ট্রেংথটা পাবো, এই স্ট্রেংথ হচ্ছে বস্তুটা ব্রেকডাউন করবে। অর্থাৎ হয়তো সেটা যদি স্টিল হয়, এটাকে যদি আমরা টেনশন টেস্ট দিই, বস্তুটা এই পয়েন্টে হচ্ছে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। সো এটা হচ্ছে মাইলস স্টিলের যেই ডায়াগ্রামটা, সেটা হয়তো দেখতে এরকম হবে। তো এখানে আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালসের বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের আসলে গ্রাফ বা ডায়াগ্রাম দেখতে বিভিন্ন রকম হইতে পারে। ঠিক আছে, এটা ম্যাটেরিয়ালস অনুযায়ী। লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেসেস ডায়াগ্রাম অফ ডিফারেন্ট মেটালস অ্যান্ড অ্যালয়েস। লাইক বিভিন্ন ম্যাটেরিয়ালসে বিভিন্ন রকম ডায়াগ্রাম হইতে পারে। সো সব যে সেম হবে তা না, বাট সবারই একটা নির্দিষ্ট জেনারেল বৈশিষ্ট্য থাকে, যেটা আমি আলোচনা করার চেষ্টা করছি। লাইক সবারই একটা ইলাস্টিক লিমিট থাকে। ইলাস্টিক একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বস্তুটা ইলাস্টিক আচরণ করে। এরপরে একটা ইল পয়েন্ট থাকে, যেখান থেকে আসলে বস্তুটা ডিফর্ম হওয়া, যে পয়েন্ট থেকে বস্তুটা ডিফর্ম হওয়া শুরু করে বা ডিফর্মেশন দেখানো শুরু করে, অর্থাৎ একটা প্লাস্টিক রিজিয়ন থাকে। এরপরে একটা আলটিমেট স্ট্রেংথ থাকে এবং আলটিমেটলি একটা ফ্র্যাকচার পয়েন্ট থাকে, যে পয়েন্টে বা যে স্ট্রেসে বস্তুটা আসলে ব্রেকডাউন করবে। সো এই ছিল হচ্ছে আসলে আমাদের সলিড মেকানিক্সের অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রামের, স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের যে বেসিকটা, বিভিন্ন পয়েন্ট কি মিন করে বা এটা যে বৈশিষ্ট্যটা, বিভিন্ন ম্যাটেরিয়ালসের স্ট্রেস ডায়াগ্রাম বিভিন্ন হবে। সো আমি চেষ্টা করছি যে এটা